এখন আমরা দেখব স্ট্র্যাটেজিক অবজেক্টিভস অফ দ্য ব্যাংকিং কোম্পানি। একটা ব্যাংকিং কোম্পানির স্ট্র্যাটেজিক অবজেক্টিভ কেমন হবে। খেয়াল করে দেখবেন খুব রিসেন্টলি একটা বাংলাদেশে একটা মোটামুটি বড়সড় একটা কমার্শিয়াল ব্যাংকের এমডি তার পেপারে আসছে যে তারা বলেছে যে শুধু মুনাফা করাই আমাদের ব্যাংকের মূল উদ্দেশ্য নয়। তো এটা তো আসলে ব্যাংকের স্ট্র্যাটেজিক অবজেক্টিভের মধ্যেই পড়ে। সো মুনাফা করা তো অবশ্যই উদ্দেশ্য, কিন্তু এর পাশাপাশি আরও অনেক উদ্দেশ্য আছে ব্যাংকের। সো শুধুই যে মুনাফা করব এই উদ্দেশ্য আমাদের ব্যাংকের না। সো সেই জিনিসটাকে সে আরও ক্ল্যারিফাই করছে, অ্যান্ড ইট ইজ পার্ট অফ দ্য আপনার স্ট্র্যাটেজিক অবজেক্টিভস অফ আ ব্যাংকিং কোম্পানি, অফ এভরি কোম্পানি। এখন কেউ এই বিষয়টাকে অনেক ভালোভাবে দেখে, অনেক ভালোভাবে ইমপ্লিমেন্ট করে, কেউ হয়তো জাস্ট বলার জন্য বলা, চেকলিস্টগুলো পালন করা, একেবারে যেটা না করলেই না সেই জিনিসগুলো হয়তো তারা করার চেষ্টা করে। বাট যেগুলো ভালো কোয়ালিটির, হাই কোয়ালিটি কোম্পানি, গুড গভর্ন ব্যাংক, তারা এই জিনিসগুলোকে এনশিওর করার চেষ্টা করবে। সো অবশ্যই তো প্রফিটেবিলিটি ইম্পর্টেন্ট, কারণ শেয়ার হোল্ডাররা তাদের রিস্ক ক্যাপিটাল এখানে এমপ্লয় করেছে। সো দে ওয়ান্ট প্রফিটেবিলিটি, সো দে ওয়ান্ট এনাফ রিটার্ন ফ্রম দেয়ার ইনভেস্টমেন্ট দ্যাট ক্যান কমেন্সুরেট দ্য রিস্ক দে আর টেকিং। তাদের যে অপরচুনিটি কস্টগুলো আছে সেখান থেকে যাতে তারা বেশি পায়, সো সেই প্রফিটেবিলিটি তো এনশিওর করতেই হবে, দ্যাট ইজ দ্য নাম্বার ওয়ান। বাট এটা ছাড়াও দেয়ার আর আদার স্ট্র্যাটেজিক অবজেক্টিভস অফ আ ব্যাংকিং কোম্পানি। কেমন? কাস্টমার স্যাটিসফ্যাকশন থাকতে হবে। সো কাস্টমাররা যাতে ব্যাংকিং সার্ভিসেস পেয়ে স্যাটিসফাইড হয়। কারণ কাস্টমাররা যদি সার্ভিস পেয়ে স্যাটিসফাইড না হয়, তাহলে তারা অনেক সময় দেখা যায় কমপ্লেন করে ফেলতে পারে, এবং সেটা কোম্পানির রেপুটেশনকে এফেক্ট করতে পারে। এবং যেই কাস্টমার যদি প্রপার স্যাটিসফ্যাকশন না পায়, সেক্ষেত্রে তো ব্যাংকের বিজনেসও কমে যাবে, এবং ওভার টাইম কোম্পানির প্রফিটেবিলিটি নেগেটিভলি এফেক্টেড হতে পারে, এবং ভ্যালুয়েশন কমে যেতে পারে। অ্যানাদার অবজেক্টিভ হচ্ছে ব্যাংকগুলো এনশিওর করবে প্রপার রিস্ক ম্যানেজমেন্ট যাতে হয়। কারণ ব্যাংকগুলো যদি রিস্ক প্রপারলি ম্যানেজ করতে না পারে, ব্যাংকগুলো যদি ডিফল্টে চলে আসে, এবং এরকম করে যদি একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংক বা ওভারঅল ব্যাংকিং সেক্টরে যদি কনফিডেন্স কমে যায় বিকজ ব্যাংকস আর নট ম্যানেজিং রিস্ক ওয়েল, তাহলে তো এটা ইকোনমিতে একটা ক্যাটাস্ট্রফিক সিচুয়েশন তৈরি করে। তার কারণ হচ্ছে ব্যাংক হচ্ছে সিস্টেমিকলি ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন। তারা যখন এফেক্টেড হয়, তারা যদি ব্যাংকরাপ্ট হয়ে যায়, বা মাস লেভেলে যদি ব্যাংকের, যেমন এই যে এখন একটি মার্জার নিয়ে অনেক কথাবার্তা শুনতেছেন, কেন হচ্ছে? কারণ অনেক ব্যাংক অনেক বাজে অবস্থায় আছে। তো এইটার কারণে তো ইকোনমি এফেক্টেড হয়। সো প্রপার রিস্ক ম্যানেজমেন্ট না হলে ইকোনমি এফেক্টেড হবে, কোম্পানি নিজে তো এফেক্টেড হবেই। সো এনশিওর করা বা কোম্পানির অবজেক্টিভ থাকবে যে প্রপার রিস্ক ম্যানেজমেন্ট যাতে আমরা করি, রিস্ক ম্যানেজমেন্ট পলিসিস আর ইন প্লেস এবং প্র্যাকটিস হচ্ছে। ইনোভেশন, ব্যাংকিং কোম্পানিকে ইনোভেশন করতে হয়। সো আলটিমেটলি আপনি আজ থেকে 10 বছর বা 15 বছর বা 20 বছর আগে ব্যাংকিং যেমন ছিল এখন তেমন নাই। সো অনেক ধরনের ইনোভেশন হয়েছে, এবং ইনোভেশনের মাধ্যমে যাতে আমরা সার্ভিস কোয়ালিটিকে এনশিওর করতে পারি এবং রিস্কটাকে ম্যানেজ করতে পারি বা কমাইতে পারি, সেই জন্যই তো ইনোভেশন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড কমপ্লায়েন্স তো আমাকে মেনে চলতে হবে। ব্যাংকিং কোম্পানির অনেক ধরনের কমপ্লায়েন্স মেনে চলতে হয়। বাংলাদেশ ব্যাংকের কমপ্লায়েন্স, পাবলিকলি লিস্টেড কোম্পানি হওয়ার কারণে দেখা যায় যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কমপ্লায়েন্স, ট্যাক্স রিলেটেড কমপ্লায়েন্স, এরকম অনেক ধরনের কমপ্লায়েন্স মেনে চলতে হয়। ব্যাংকের স্ট্র্যাটেজিক অবজেক্টিভের মধ্যে এই কমপ্লায়েন্ট ব্যাংক হওয়াটাও ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং অনেক ব্যাংক টেক প্রাইড যে উই আর মোর কমপ্লায়েন্ট দ্যান আদার্স। এখন প্রশ্ন চলে আসে যে কিভাবে আমি আমাদের নিজস্ব গভর্নেন্স ফ্রেমওয়ার্কটাকে তৈরি করব। সো ওয়ে অফ বিল্ডিং ওন গভর্নেন্স ফ্রেমওয়ার্ক। সো ফার্স্ট হচ্ছে উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য কি স্টেক হোল্ডার। সো আপনি প্রথমে আইডেন্টিফাই করবেন যে আমার স্টেক হোল্ডার কারা। সো স্টেক হোল্ডার, ধরেন অনেক ধরনের স্টেক হোল্ডার আছে। একটা ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার তো আসলে শেয়ার হোল্ডার, যারা আমাকে রিস্ক ক্যাপিটাল দিয়েছে। এর পাশাপাশি এমপ্লয়িজ আছে, তার পাশাপাশি কাস্টমার্স আছে, গভর্নমেন্ট আছে, সেরকম অনেক ধরনের সাপ্লায়ার্স আছে, অনেক ধরনের স্টেক হোল্ডার্স আছে। সো এই স্টেক হোল্ডারকে ফার্স্টে আমার আইডেন্টিফাই করতে হবে, অ্যান্ড কোন স্টেক হোল্ডারদের এক্সপেকটেশন কী, কোন স্টেক হোল্ডারদেরকে আমরা কীভাবে সার্ভ করব, সেই জিনিসগুলো সম্পর্কে ডিসিশন নিতে হয়। এখন একটা ব্যাংকিং কোম্পানি বা একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এনবিএফআইস হতে পারে, ব্যাংক হতে পারে, what will be their objectives? So they will define their objectives. যেমন উপরে আমরা এখানে পড়লাম স্ট্র্যাটেজিক অবজেক্টিভস অফ আ ব্যাংকিং কোম্পানি। সো এই অবজেক্টিভগুলোর আলোকেই ব্যাংক ডিসাইড করবে যে আমাদের অবজেক্টিভ কী, আমরা কেন এই ব্যাংকটা দিয়েছি, এই বিজনেসটা আমরা কেন করছি,
So they definitely will define objective, and they will assess risk, যে আমরা যে বিজনেসটা করছি এখানে কী কী ধরনের রিস্ক আছে। ব্যাংকিং বিজনেসে সবচেয়ে বড় রিস্ক যেটা থাকে সেটা হচ্ছে ক্রেডিট রিস্ক, এরপরে মার্কেট রিস্ক থাকে, অপারেশনাল রিস্ক থাকে। সো সব ধরনের রিস্ককে অ্যাসেস করা, অ্যান্ড সেটা করতে গেলে তাকে তো ডেভেলপ করতে হবে একটা পলিসি অ্যান্ড প্রসিজার্স। যখন একটা নতুন ব্যাংক হয়, খেয়াল করে দেখবেন তাদেরকে অনেক পলিসি অ্যান্ড প্রসিজার তৈরি করতে হয়। সো আপনি যদি কোনো একটা নতুন ব্যাংকে জয়েন করেন তাহলে আপনাকে দেখবেন যে এই পলিসি প্রসিজার্স নিয়ে অনেক কাজ করতে হচ্ছে রাদার দ্যান ডুইং বিজনেস। কারণ তখন তো কোম্পানিটা জাস্ট ফর্ম হলো, সো পলিসিস অ্যান্ড প্রসিজার্স আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিজনেস আস্তে ধীরে করবেন, প্রথমেই বিজনেস করতে গেলেন কিন্তু পলিসিস আর প্রসিজারকে তোয়াক্কা করলেন না, তখন কিন্তু ওই নতুন ব্যাংকটা দাঁড়িয়ে উঠতে পারে না, বিকজ অনেক ধরনের রিস্ক ম্যানেজমেন্ট ল্যাপসেস হয়। কিন্তু যখন একটা রানিং কোম্পানি আছে, ধরেন 10, 15, 20, 30 বছর ধরে চলছে, তাদের কিন্তু পলিসিস অ্যান্ড প্রসিজার্সগুলো অলরেডি ডিফাইন হয়ে গেছে। টাইম টু টাইম হয়তো আপডেট করতে হয় এবং চেঞ্জেস আনতে হয়, বাট একটা ওভারঅল পলিসিস প্রসিজার্স একটা কালচার বিল্ড আপ হয়ে গিয়েছে। তো আপনি যখন ওই কোম্পানিতে নতুন আসেন তখন আপনি ওই নতুন আপনার ওই কোম্পানির যে কালচার, ওই কোম্পানির যে পলিসিস অ্যান্ড প্রসিজার্স, এটার সাথে আপনি অভ্যস্ত হয়ে যান। Then you need to monitor and evaluate the activities of the senior management, and also the board and other employees, and always you need to seek improvement. আমরা নিজেরাও যেমন অ্যাজ এ পার্সন আমাদের কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্ট সিক করা উচিত, কোম্পানিরও তার উইথ রেসপেক্ট টু কমপ্লায়েন্স, রুলস, রেগুলেশন, গভর্নেন্স, কালচার, সেগুলো রিলেটেড আপনার কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করার একটা চেষ্টা থাকতে হবে। তাহলে উই ক্যান create a good corporate governance framework. এরপরে আমরা দেখব কর্পোরেট কালচার। সো কালচার বলতে আমরা কি বুঝছি? কালচার বলতে আমরা বুঝতেছি ইট রেফার্স টু benefits and behaviors that determine how a company's employees and management interact and handle outside business transactions. সো যখন আমরা কোনো ট্রানজ্যাকশন করছি, কোনো বিজনেস করছি, বা অথবা নিজেদের সাথে ইন্টারাক্ট করছি, কাস্টমারদের সাথে ইন্টারাক্ট করছি, সাপ্লায়ারদের সাথে ইন্টারাক্ট করছি, কীভাবে করব, কী ধরনের বিহেভিয়ার হবে, এই জিনিসগুলোকে কিন্তু সেট করা হয়। এবং আপনি একটা কোম্পানিতে কাজ করতে করতে বুঝে যান যে দিস ইজ দ্য কালচার। আমাদের কোম্পানি কালচার অনুযায়ী হয়তো এই কাজটা অ্যাপ্রোপ্রিয়েট, হয়তো এই কাজটা অ্যাপ্রোপ্রিয়েট না, সেই জিনিসটাকে আমরা ডিফাইন করি। সো কালচারটা হচ্ছে ইজ এ কালেকশন অফ ভ্যালিউস, বিলিভস, এথিক্স, অ্যাটিটিউডস, এই জিনিসগুলো। সো আলটিমেটলি এটাকে কথাগুলো খুব ভারী কথাবার্তা, বাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এই কালচারটা যদি প্রপারলি বিল্ড আপ না হয় তাহলে কিন্তু এইটা এফেক্ট করে। এবং আমরা যখন ইন্টারাক্ট করছি, ধরেন একে অপরের সাথে ইন্টারাক্ট করছি, আমাদের কাস্টমারদের সাথে ইন্টারাক্ট করছি, কীভাবে ইন্টারাক্ট করবো সেই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। যেমন আপনি খেয়াল করে দেখবেন যে আমরা যখন এই ক্লাসটা করছি, আমি বারবার আপনাকে বলছি যে একটু মিউট করবেন, এবং আননেসেসারিলি যাতে আনমিউট হয়ে না যান। হয়তো আপনি একটা কাস্টমারের সাথে কথা বলতেছেন, মিটিংটা অন রেখে কথা বলতেছেন, আনমিউট অবস্থায় আছে, আপনার কথা শোনা যাচ্ছে, এবং শোনা যাওয়ার ফলে আমি যে আপনাকে ভ্যালুটা দেওয়ার চেষ্টা করছি আমি ইন্টারাপ্টেড হচ্ছি, এবং এইটার ফলে আমি যে ভ্যালুটা দেওয়ার চেষ্টা করছি সেটা ব্যাহত হচ্ছে। সো দ্যাটস নট আ জাস্টিস টু মি, অ্যান্ড অলসো আদার যারা পার্টিসিপেট করছে দ্যাট ইজ নট আ জাস্টিস টু আদার্স অ্যাজ ওয়েল। সো আপনার কারণে কিন্তু অন্যরা ক্ষতিগ্রস্ত হলো। সো ইউ শুড অলওয়েজ বি কেয়ারফুল অ্যাবাউট যে আমার অ্যাক্টিভিটির কারণে যাতে অন্যরা এফেক্টেড না হয়। সো এটা একটা কালচারাল পার্ট। এখন আমি যদি ওইটাকে তোয়াক্কা না করি, আমি যদি ওইটাকে কেয়ারফুল না থাকি, তাহলে সেইটা না থাকাটাও অ্যানাদার, এবং এটা যদি সবাই মাস আকারে করে সেটাও অ্যানাদার টাইপ অফ কালচার। আপনার ধরেন কোনো একটা সার্টেইন এমপ্লয়িজ হয়তো কোনো একটা আনসার্টেন কারণে এমনভাবে এফেক্টেড হয়েছে যেটা হয়তো তার রেগুলার এমপ্লয়মেন্ট অ্যাক্টিভিটিসকে ব্যাহত করছে। এখন অ্যাজ এ ফেলো কলিগ আপনি তাকে হয়তো সাপোর্ট করবেন। সব কোম্পানিতে প্রপার সাপোর্ট করা হয় না, কারণ কোনো কোম্পানিতে এটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়, কোনো কোম্পানিতে হয়তো এত বেশি গুরুত্ব দেওয়া হয় না। সো এগুলো আছে প্রত্যেকটা অ্যাক্টিভিটি এবং বিহেভিয়ার, এই জায়গাতে এই কালচারাল বিষয়গুলোকে এনশিওর করা হয় আর কি। সো ক্যারেক্টারাইজ অ্যান অর্গানাইজেশন অ্যান্ড গাইড ইটস প্র্যাকটিসেস। সো আমাদের যখন একটা কালচার সেট হয়, সো তখন ওইগুলো গাইড করে যে এই অ্যাক্টিভিটি বা এই সিনারিওতে আমরা এভাবে কাজ করব,
এইরকম সিনারিতে এই ডিসিশনগুলো নেওয়া হবে বা প্রিভিয়াসলি আমরা এইভাবে নিয়েছি। সো সেই জিনিসগুলো অর্গানাইজেশনাল কালচার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড গুড কালচার আর ব্যাড কালচারের মধ্যে পার্থক্যগুলো আমরা যখন দুইটা কোম্পানি নেই, একটা গুড কর্পোরেট কালচার, একটা ব্যাড কর্পোরেট কালচার, অ্যাক্টিভিটিগুলো দিয়ে কিন্তু ওটাকে ডিফাইন করা যায় আর কি। বা আমরা অফেন বলি যে দিস ইজ নট আ গুড কালচার, দিস ইজ নট আ দিস সাজেস্টেড অ্যাক্টিভিটিস, এরকম আমরা বলে থাকি। ইম্পর্টেন্স অফ কর্পোরেট কালচার এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, কারণ কালচার যদি ভালো হয় তাহলে ইউ ক্যান এনশিওর এমপ্লয়ি এনগেজমেন্ট হবে। সো যত ভালো এনগেজমেন্ট হবে তত ইম্পর্টেন্ট, তত আপনার এমপ্লয়িজরা এনগেজ হওয়া মানে কি, দে উইল অ্যাক্ট ফর দ্য বেনিফিট অফ দ্য কোম্পানি, এবং তারা রেগুলার কাজকর্ম করবে এবং তাদের যে রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিসগুলো আছে, যে দায়িত্বগুলো আছে, সেগুলোকে তারা প্রপারলি ডেলিভার করবে। অ্যান্ড এতে করে কি হবে, এমপ্লয়িজরা স্যাটিসফাইড থাকবে এবং তারা খুব বেশি টার্ন ওভার তখন হবে না। সো আপনি খেয়াল করে দেখবেন যে অনেক কোম্পানি আছে তাদের অনেক বেশি টার্ন ওভার হয়। অনেক বেশি টার্ন ওভার যদি একটা টপ লেভেলে হয়, তখন দেখা যায় যে টপ লেভেলে যে কাজগুলো হচ্ছে এটার আপনি হয়তো খেয়াল করে দেখবেন যে কন্টিনিউটিটা অনেক ক্ষেত্রে এফেক্টেড হয়, এবং কন্টিনিউটিটা এফেক্টেড হওয়ার কারণে হয়তো সে কোনো একটা প্রবলেম পড়েছে, একজন বলছে আচ্ছা এটা তো আমি করি নাই, আমার আগের জন করেছে, আগের জন তো অলরেডি লিভ করেছে, সে হয়তো বলছে না এটা আমি করি নাই, আমি তো অলরেডি কোম্পানি ঠিক মতো অবস্থা রেখেই চলে গিয়েছিলাম। সো অনেক ডেটা দেখা যায় যে ঠিক মতো পাওয়া যায় না যদি প্রপারলি ডেটা রাখা না হয়। সো টার্ন ওভার যদি অনেক বেশি হয় তখন কিন্তু কোম্পানি অনেক কারণে ক্ষতিগ্রস্ত হয়। এভরি টার্ন ওভার ইজ অলসো কস্টলি, কারণ নিউ এমপ্লয়িকে অনবোর্ড করতে হচ্ছে, এমপ্লয়ি অনবোর্ড ইজ অলসো আ কস্টলি পার্ট অফ দ্য কোম্পানি। যদি আপনি এনশিওর করতে পারেন গুড কোয়ালিটি কর্পোরেট কালচার, তাহলে এমপ্লয়িরা স্যাটিসফাইড থাকে, এনগেজ থাকে, অ্যান্ড দ্যাট উইল এনশিওর প্রোডাক্টিভিটি। সো এমপ্লয়ীদের প্রোডাক্টিভিটি বৃদ্ধি পায়। প্রোডাক্টিভিটি মানে কি, আমি কত কম সময়ে কত বেশি আউটপুট দিচ্ছি। সো যত কম ইনপুটে যত বেশি আউটপুট আপনি দিতে পারেন, তত প্রোডাক্টিভিটি বাড়ে, এবং যত বেশি প্রোডাক্টিভিটি বাড়ে তত কোম্পানিতে আসলে কস্ট কমে যায় এবং কোম্পানির প্রফিটেবিলিটি বেড়ে যায়। হাই কোয়ালিটি কর্পোরেট কালচারের কারণে একটা স্ট্রং ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি হয়। সো আপনি যখন একটা ভালো কোম্পানিতে কাজ করেন, ভালো কালচারের কোম্পানিতে কাজ করেন, তখন যখন আপনি সোসাইটিতে চলাফেরা করেন, যখন তারা জানে যে আপনি একটা ভালো কোম্পানিতে কাজ করেন, সো দে হ্যাভ সাম, আপনার প্রতি তাদের একটা শ্রদ্ধা তখন চলে আসে যে ইউ বিলং টু আ গুড ব্র্যান্ড, ইউ বিলং টু আ গুড কোম্পানি। এখন অনেক কোম্পানি হয়তো আছে যাদের ব্র্যান্ড হয়তো অত ভালো না, তখন দেখা যায় যে আপনি যখন সোসাইটিতে ওই পরিচয়টা দিতে চান, দেখবেন যে খুব একটা রেসপেক্ট আপনি পাচ্ছেন না, অনেক ক্ষেত্রে ডিসরেসপেক্ট পাচ্ছেন, বিকজ ইউ বিলং টু আ কোম্পানি হুইচ ডাজন্ট হ্যাভ আ গুড কর্পোরেট কালচার। সো এই জিনিসটা বোঝা যায় যখন আমরা অ্যাক্টিভিটি করি বা মানুষের সাথে মিট করি। ট্রান্সফরমেশনাল পাওয়ার। সো হাই কোয়ালিটি কর্পোরেট কালচার থাকার কারণে দেখা যায় একটা কোম্পানি হয়তো খারাপ থেকে ভালোর দিকে যেতে পারে। কালচারাল চেঞ্জটাকে যদি আপনি পজিটিভলি নিয়ে আসতে পারেন, তাহলে ট্রান্সফর্ম হতে পারে। এবং সেক্ষেত্রে দেখা যায় যে জব যারা করছে তারা ভালো পারফর্ম করে, ইফেক্টিভ অনবোর্ডিং আমরা করতে পারি। সো আমাদের একটা কালচার হতে পারে এরকম যে আমরা কোম্পানিতে হাই কোয়ালিটি এমপ্লয়িজ নিব, সো দ্যাট দে উইল ডু ওয়েল, তারা ভালো করবে। সো আমাদের সিলেকশন প্রসেসে এমন হয়তো হবে যে হাই কোয়ালিটি এমপ্লয়িজ আমরা নিব। সো ইফেক্টিভ অনবোর্ডিংটা কেমন হবে, প্রসেসেসগুলো কেমন হবে, সেই জিনিসগুলো নিয়ে, সেইগুলোও কিন্তু পার্ট অফ দ্য কালচার। অ্যান্ড দেয়ার শুড বি আ হেলদি টিম এনভায়রনমেন্ট। অনেক কালচার আছে যে অনেক কোম্পানিতে দেখবেন যে অনেক বেশি পলিটিক্স হয়, প্রত্যেকটা এমপ্লয়ি একে অপরের পিছনে লেগে থাকে, অ্যান্ড দ্যাটস নট আ গুড কালচার, অ্যান্ড দ্যাটস নট আ হেলদি টিম এনভায়রনমেন্ট। সো এখানে যদি প্রত্যেকটা মেম্বার একে অপরের প্রতি যদি শ্রদ্ধা থাকে এবং তারা যদি একে অপরকে অ্যাসিস্ট করে, তো সেই জিনিসগুলো ইজ এ পার্ট অফ হেলদি টিম এনভায়রনমেন্ট অ্যান্ড পার্ট অফ গুড কর্পোরেট কালচার। সো টিয়ার ওয়ান ক্যাপিটাল এবং এডিশনাল টিয়ার ওয়ান ক্যাপিটাল। সো টিয়ার ওয়ান ক্যাপিটালকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। সো টিয়ার ওয়ান ক্যাপিটালের যে নেক্সট আমরা দেখব পারফরমেন্স ইভ্যালুয়েশন অফ বোর্ড অফ ডাইরেক্টরস।
সো আপনি হয়তো চিন্তা করতে পারেন বোর্ড অফ ডাইরেক্টরস না আমাদের পারফরমেন্স ইভ্যালুয়েশন করবে, হুইচ ইজ রাইট। বোর্ড অফ ডাইরেক্টরস সিনিয়র ম্যানেজমেন্টের পারফরমেন্স ইভ্যালুয়েশন করবে, বাট বোর্ডেরও পারফরমেন্স ইভ্যালুয়েশনের দরকার আছে। অ্যান্ড বোর্ড অফেন অফেন যদি ইনইফেক্টিভ হয়, অফেন খেয়াল করে দেখবেন যে রেগুলেটর বোর্ডের অনেক সময় বোর্ডকে ডিজলভ করে ফেলতে পারে বিকজ দ্য বোর্ডটা ইনইফেক্টিভ। অ্যান্ড সেন্ট্রাল ব্যাংক হ্যাজ দ্য পাওয়ার যে কোনো একটা ব্যাংকের বোর্ডকে সে একদম ডিজলভ করে ফেলবে এবং হয়তো বোর্ডে অবজারভার দিয়ে দিতে পারে। কখন হয় যেটা, যখন একটা ব্যাংক খুব খারাপ করে, অনেক লোন লস হয়, জালিয়াতি করছে, এরকম কোনো ডিপোজিটে টাকা দিতে পারবে না, এরকম সিনারিও যখন হয়, তখন তা বোর্ডটাকে তো ইনইফেক্টিভ ঘোষণা করে সেন্ট্রাল ব্যাংক সেটা দায়িত্ব নিয়ে নিতে পারে। তো বোর্ডের পারফরমেন্স তাহলে ভালো হইতে হবে। সো বোর্ডের পারফরমেন্সটা ভালো হচ্ছে কি হচ্ছে না এটা কারা জাজ করবে? শেয়ার হোল্ডার্স, বিকজ শেয়ার হোল্ডার হ্যাজ দ্য ভোটিং পাওয়ার। সো শেয়ার হোল্ডাররা যদি ভোটিং পাওয়ার দিয়ে যদি তারা বোর্ডকে বলে যে এই বোর্ড কাজ করতে পারছে এবং দে ক্যান সিক এনাফ ভোট টু রিপ্লেস দ্য বোর্ড, সেটাও শেয়ার হোল্ডাররা করতে পারবে। সো পারফরমেন্স অফ দ্য ইভ্যালুয়েশন, পারফরমেন্স ইভ্যালুয়েশন বোর্ড যখন বলছি, তখন উই শুড অ্যাসেস, দ্য বোর্ড শুড অ্যাসেস ইটস ওন পারফরমেন্স রেগুলারলি অ্যান্ড অবজেক্টিভলি। বোর্ড নিজেই নিজের যে পারফরমেন্স সেটাকে ইভ্যালুয়েট করবে রেগুলারলি এবং অবজেক্টিভলি। কম্পেনসেশন, স্ট্রাকচার, পলিসিস, ডিসিশন মেকিং, অ্যাকাউন্টেবিলিটি, এই জিনিসগুলোকে বোর্ড রিভিউ করবে অন আ রেগুলার বেসিস। অ্যান্ড বোর্ড উইল অলসো এনশিওর যে কোম্পানিতে ইন্টারনাল এবং এক্সটার্নাল যে অ্যাসেসমেন্ট হচ্ছে সেই প্রপার ইভ্যালুয়েট করবে, ইন্টারনাল অ্যাসেসমেন্টগুলোকে প্রপার ইভ্যালুয়েট করবে, এক্সটার্নাল অ্যাসেসমেন্টগুলোকে প্রপারলি ইভ্যালুয়েট করবে। অ্যান্ড কন্টিনিউয়াস যে ইমপ্রুভমেন্ট হবে একটা কোম্পানিতে, একটা কোম্পানিতে কন্টিনিউয়াস ইমপ্রুভ করার চেষ্টা করা উচিত, সেই জিনিসটাকে এনশিওর করাটাও বোর্ডের কাজ এবং সেই পারফরমেন্সগুলোকে আমরা বোর্ড নিজেই ইভ্যালুয়েট করবে। বোর্ড ডিসolution অনেক অলরেডি বলেছি যে যদি হোয়েন বোর্ড মেম্বার্স আর রিমুভড ফ্রম দেয়ার পজিশন, কোনো বোর্ড মেম্বারকে যদি আমরা রিমুভ করে ফেলি, সো তখন বোর্ড আলটিমেটলি কী হচ্ছে, ডিসলিউট হচ্ছে। মে লিড টু রিস্ট্রাকচারিং অফ টপ ম্যানেজমেন্ট। আমরা এরকম করতে পারি যে দেখছি যে টপ ম্যানেজমেন্ট হয়তো পারফর্ম করছে না এবং ভেরি ইনইফেক্টিভ, তখন টপ ম্যানেজমেন্টে অনেক চেঞ্জ আনতে পারে বোর্ড। অ্যান্ড বোর্ডকে রিপ্লেস করার যে পাওয়ার, এটা তো শেয়ার হোল্ডারদের ভোটিং পাওয়ারের মাধ্যমে থাকে, বাট অনেক ক্ষেত্রেই দেখা যায় যে শেয়ার হোল্ডাররা এত ডাইভার্স, কোনো সিঙ্গেল অথবা কালেকটিভলিও হয়তো দেখা যাচ্ছে যে ভোটিং পাওয়ার দিয়ে বোর্ডকে, বোর্ড যদি ইনইফেক্টিভ হয়ে থাকে বোর্ডকে চেঞ্জ করা যাচ্ছে না। সো সেন্ট্রাল ব্যাংক, দ্য বাংলাদেশ ব্যাংক হ্যাজ অ্যাবসোলুট পাওয়ার টু ডিজলভ দি এন্টায়ার বোর্ড অফ আ ব্যাংক, যেটা সেন্ট্রাল ব্যাংক করতে পারে যদি সেন্ট্রাল ব্যাংক মনে করে এটা করা উচিত, এবং হিস্টোরিক্যালি অনেকগুলো ব্যাংকের সেন্ট্রাল ব্যাংক কিন্তু করেছে। সেক্ষেত্রে তখন সেন্ট্রাল ব্যাংক অবজারভার বসায়। সো অ্যাপয়েন্টমেন্ট অফ অবজারভার, সো ইন্ডিভিজুয়ালস, বিভিন্ন রকম হয়তো এক্সপার্ট লোককে আইডেন্টিফাই করে সেন্ট্রাল ব্যাংক অবজারভার বসায় টু বাই দ্য বোর্ড। সো আলটিমেটলি বোর্ডে যখন অবজারভার বসে তখন ওই অবজারভার কিন্তু আদার বোর্ড মেম্বারদের যে অ্যাক্টিভিটি সেগুলোকে অবজার্ভ করে, কীভাবে ডিসিশন হচ্ছে সেগুলো দেখে। সো ইন্ডিভিজুয়াল অ্যাপয়েন্টেড বাই বোর্ড আর বিবি টু মনিটর আর ইভ্যালুয়েট দ্য ব্যাংকস গভর্নেন্স প্র্যাকটিসেস, এটার জন্য অনেক সময় অবজারভার বসানো হয়। অবজারভার বসাইলে সুবিধা কি, হোয়াট আর দ্য বেনিফিটস? ওই অবজারভার তো আসলে এক্সপার্ট একজনকে নিয়োগ করে, যেটা সেন্ট্রাল ব্যাংক, ফর দ্য বেনিফিট অফ দ্য ব্যাংক অ্যান্ড ফর দ্য ইকোনমি। সো হি ক্যান অ্যাক্ট ইন এ ওয়ে সো দ্যাট ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি এনশিওর হচ্ছে। ব্যাংকের যে উইকনেসগুলো আছে সেগুলোকে সে ফাইন্ড আউট করার চেষ্টা করে এবং ডিসিশন মেকিং প্রসেসগুলোকে ইমপ্রুভ করার চেষ্টা করে।